হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো রে। আমার চোখের সামনে আবার সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কে কোথায় আছো? সাহায্য করো, সাহায্য করো আমায়। তোমার ঘরে আগুন লেগেছে দেখে জল নিয়ে এলাম, কিন্তু আগুন তো নিভলো ঠিকই, ঘরটা তো আর রক্ষা করতে পারলাম না গো দাদা। হায় বিধাতা, আমার যে সবকিছু শেষ হয়ে গেল, এবার আমি কি করব? কেঁদো না দাদা, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই চলো। যতদিন না অবধি তোমার ঘরটা ভালো হয়নি, ততদিন অবধি তুমি আমাদের সাথেই থাকবে। বলছি দাদা, ঘর পুড়েছে তো কি হয়েছে বলো, আবারও তো ঘুরে দাঁড়াতে হবে নাকি? এই নাও দাদা, এই টাকাগুলো নাও। এই টাকাগুলো আমি কলা বিক্রি করে পেয়েছি। এই টাকাগুলো দিয়ে তুমি কিছু কলা আর একটা ঠেলা কিনে নাও, তারপর আমার মতো কলার ব্যবসা করে নিজেকে তুমি স্বাবলম্বী করে ফেলো। বিনোদ, তুই কিনা তোর জমানো টাকাগুলো আমাকে দিয়ে দিচ্ছিস। মায়ের পেটের ভাই হলেও হয়তো এতটা আমার জন্য করতো না রে। আমি চিরকাল তোর কাছে কৃতজ্ঞ থাকবো। কলা নেবে গো, কলা, পাকা পাকা সুস্বাদু কলা, নিয়ে যাও নিয়ে যাও। হরিশ কাকু, তুমিও আবার কলা বিক্রি করা শুরু করলে কবে থেকে গো? তা বলছি, কলার হালি কত? 20 টাকা করে। কয় হালি নিবে? একটু কম রাখো গো, 18 টাকা করে হালি রাখো, তবে আমি 2 হালি নেব। না, আমি একটা টাকাও কমাবো না। ইচ্ছে হলে নে, আর না হলে চোখের সামনে থেকে সরে যা, যত সব। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমি বরং বিনোদ কাকুর কাছ থেকেই কলা কিনবো। রূপালী সেখান থেকে চলে যায়, আর বিনোদের সাথে রূপালীর দেখা হতে রূপালী তার কাছ থেকেই কলা নেয়। আর হরিশের এমন দুর্ব্যবহারের কারণে সে একটা কলাও বিক্রি করতে পারলো না। না, এভাবে আর চলবে না। সারাটা দিন আমি ঠেলা নিয়ে ঘুরে বেড়াই, অথচ আমার একটা কলাও বিক্রি হয় না। সব দোষ হচ্ছে ওই ব্যাটা বিনোদের। ও যদি কলা বিক্রি না করতো, তাহলে সবাই আমার থেকেই কলা কিনতো। না, বিনোদের একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। যাক বাবা, বিনোদের কলার ব্যবসার লাল বাতি আমি ধরিয়েই ছাড়লাম। এবার আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এবার যে আমি শান্তিতে কলা বিক্রি করতে পারবো। হায় হায় রে, আমার এত বড় ক্ষতি কে করলো? এত বড় সর্বনাশটা যে কে করলো? এই কলা গাছের কলাগুলো বিক্রি করেই তো আমি আমার সংসার চালাতাম। এইদিকে দেখো গো, তোমার ঠেলাটাও যে নেই। একটা রাত আমাদের জীবন থেকে কত কিছুই না কেড়ে নিল। ওগো, আমরা যে নিঃস্ব হয়ে গেলাম গো। উফ বাবা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। ছদ্মবেশে প্রজাদের এমন হাল দেখতে এসে আমার যে এমন অবস্থা হবে, সেটা তো আমি কখনোই ভাবিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আমি, অথচ কেউ কিনা আমায় একটু খাবার দিচ্ছে না। ওরা মানতেই চাচ্ছে না যে আমি এই রাজ্যের রাজকুমারী। আরে আরে, ওই তো, ওই তো কিছু কলা দেখা যাচ্ছে। না, এবার আর আমি কারো কাছে কলা চাইবো না, নিজেই নিয়ে খাবো। আরে আরে, তুমি আবার কে? আর তাছাড়া তুমি আমার ঠেলা থেকে কলাই বা কেন নিয়ে খাচ্ছো? না জানি তুমি আমার কতগুলো কলা খেয়ে নিয়েছো। এবার আমার কলার দাম কে দেবে শুনি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি বেশ দরিদ্র। তা বলি, এবার আমার কলার দাম তুমি কি করে দেবে? দাও দাও, আমাকে আমার কলার ক্ষতিপূরণ দাও। কি ক্ষতিপূরণ চাও তুমি বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই ক্ষতিপূরণ দেব। পোশাক দেখে আমাকে দরিদ্র মনে হলেও আমি এই রাজ্যের রাজকুমারী কাঞ্চনমালা। ছদ্মবেশে আমি প্রজাদের অবস্থা দেখতে এসেছি। কি ভাগ্য আমার, অবশেষে আমি কিনা রাজকুমারীর দেখা পেলাম। আমি আমার ক্ষতিপূরণ হিসেবে রাজকুমারীকে বিবাহ করতে চাইবো, তবে যে আমি সারা জীবন সুখে থাকতে পারবো। আমি আমার ক্ষতিপূরণ হিসেবে তোমাকে চাই। মানে, কি বলতে চাও তুমি? মানে, আমি তোমাকে বিবাহ করতে চাই, আর তুমি বলেছো তুমি সব ধরনের ক্ষতিপূরণ দিতে রাজি। তবে এবার তুমি তোমার কথা রাখো। হরিশের কথার চালে রাজকুমারী কাঞ্চনমালা ফেঁসে যায়, আর বাধ্য হয়ে সে হরিশকে তার স্বামী হিসেবে মেনে নেয়। দেখো গো দেখো, কলা গাছের গুড়ি থেকে আবারও একটা চারা বের হচ্ছে। কলার চারা বের হয়ে আর কি লাভ বলো? ঠেলাটা তো আর নেই, আর তাছাড়া আমার ঠেলা গাড়ি কেনার মতো টাকাও নেই। তাই আমি আর কখনো কলার চাষই করব না। আমাকে যে দিনমজুরের কাজ করেই সংসার চালাতে হবে।
ব্যবসা না হোক গো, খাওয়ার মতো কলা তো এই গাছ থেকেই পাওয়া যাবে বলো। আমি এই কলার চারার ভালোভাবে যত্ন আত্তি করব। মাধবী তার কথা মতোই কলার চারাটার ভালো মতো যত্ন আত্তি করতে থাকে। হায় রে, অভাগা যেদিকে যায় সেদিকেই যে সাগর শুকিয়ে যায়। সত্যি আমি খুব অভাগা, এত যত্ন পরিচর্যা করলাম গাছটার, অথচ ফলই পেলাম না। বউ, আমি যে বাকিতে কোনো বাজার পেলাম না, দুদিন থেকে আবার কোনো কাজকর্মও নেই, হাতে কোনো টাকা পয়সাও নেই, কিভাবে যে কি করি। চিন্তা করো না গো, আজকের দিনটা কাটানোর মতো যে ব্যবস্থা আছে। এই কলার মোচাটা ছিঁড়ে রান্না করব আজকে। এ কি কাণ্ড রে বাবা, কলার মোচা থেকে আবার বাচ্চা! এই তুমি কোথায় গেলে গো? জলদি এসো, এসে দেখে যাও। দেখো কি কাণ্ড ঘটেছে, এই দেখো কলার মোচার ভেতর থেকে একটা বাচ্চা বেরিয়েছে। কি সব অলৌকিক কাণ্ড রে বাবা, এ কি বউ, বাচ্চাটাকে তুমি এমন নিচে ফেলে রেখেছো কেন? ওকে তুমি কোলে তুলে নাও, ও যে কলা গাছের দান, আর ও যেহেতু আমাদের ঘরে এসেছে, তখন আমরা ওকে নিজের বাবা মায়ের মতোই বড় করে তুলবো। কিন্তু সংসারের এমন অভাব অনটনে একটা বাচ্চা মানুষ করা কি চারটিখানি কথা? সে নিয়ে তুমি একদম ভেবো না, ঈশ্বর নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবেন, আর একদম চিন্তা করো না, আজ থেকে ও আমাদের কন্যা কলাবতী। বিনোদের এমন সিদ্ধান্তকে মাধবী মেনে নেয়, আর কলাবতীকে বিনোদ আর মাধবী সন্তান স্নেহে বড় করে তুলতে থাকে। দেখতে দেখতে 15টি বছর কেটে যায়। চোখের সামনে রাজকুমারকে এমন নিথর হয়ে পড়ে থাকতে দেখে আমার যে আর ভালো লাগছে না। আমার ছেলেটাকে কখনোই চোখ মেলে তাকাবে না। রানী, রাজকুমারকে ভালো করে তোলার জন্য তো আর কম চেষ্টা করছি না। আজ তো পাশের রাজ্য থেকে গুরুমা আসার কথা, উনি আসলে নিশ্চয়ই একটা সমাধান বের করবেন। এর আগেও তো অনেক সাধু কবিরাজ বৈদ্য এসেছিলেন, কই কেউ তো আমাদের রাজকুমারকে সুস্থ করে তুলতে পারেনি। রাজকুমারকে সুস্থ করার একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো রাজকুমারের বিয়ে। কিন্তু আমার এমন নিথর ঘুমোনো ছেলেকে কে বিয়ে করবে? কোনো রাজকুমারী তো এমন নিথর রাজকুমারকে বিয়ে করবে না। কোনো রাজকুমারীকে নয় বাছা, কলার চিহ্নযুক্ত মেয়েকেই তোর ছেলের বউ করে নিয়ে আসতে হবে। আর সেই চিহ্নযুক্ত কন্যা এই রাজ্যে একটি আছে। সে কন্যার ঠিকানা দিন আমাদের, আমরা যে ওই কন্যাকেই আমাদের ছেলের বউ করে আনবো। এরপর গুরুমা সেই মেয়ের ঠিকানা দেয়। এরপর রাজা হরিশ ও রানী কাঞ্চনমালা সেই ঠিকানা অনুযায়ী চলে যায়, আর কলার চিহ্নযুক্ত সেই কন্যাকে তারা দেখতে পায়। এই তো সেই কন্যা, একে তো গুরুমাতা রাজকুমারের স্ত্রী হিসেবে নিয়ে যেতে বলেছে। মা, তোমার বাবা মা কোথায়? ডাকো তাদের, সুখবরটা যে আমি তাকেই দিতে চাই। বিনোদ, তুই আমাকে চিনতে পারিসনি? আমি হরিশ, বর্তমানে এই রাজ্যের রাজা। এখানে এসেছি আমি এই মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে, কিন্তু এই কন্যা যে তোর, সেটা যে আমি ভাবতেই পারিনি। দয়া করে তুই আমার অতীতের সব পাপ ক্ষমা করে দিয়ে তোর কন্যাকে আমার হাতে তুলে দে, নয়তো আমার ছেলের যে মৃত্যু অনিবার্য। কি পাপ হরিশ দাদা? তবে কি আমাদের সেই ক্ষতিগুলো আপনি করেছিলেন? হ্যাঁ বোন, তবে আমি আজ সেই ঘটনার জন্য খুবই অনুতপ্ত। এবার আমি তোমাদের কন্যার সঙ্গে তোমাদেরও আমার রাজপ্রাসাদে স্থান দেব, তবুও তোমরা তোমাদের কন্যাকে আমাদের রাজকুমারের সঙ্গে বিয়ে দাও। দয়া করে আমার পুত্রের কালঘুম ভাঙাও। দাদা, তুমি যে অনুতপ্ত হয়েছ তাতেই আমার শান্তি। আমাদের কন্যাকে রাজকুমারের সঙ্গে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। এরপর ওরা সকলে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দিন আগে সুরেশের একটি বাঁশবাগান ছিল। বাঁশ বিক্রি করে ওর ভালোই দিন কাটছিল, কিন্তু একদিন হলো কি, আরে, বাঁশের কারিগরেরা সব হঠাৎ করে উধাও হয়ে গেল কেমন করে? প্রতিদিন বাঁশ বিক্রির টাকা দিয়েই তো আমার সংসার চলে। বাঁশ বিক্রি না হলে আমি আর আমার বউ খাবো কি? ভাগ্যিস বাবা এই বাঁশবাগান আমার জন্য রেখে গিয়েছিল, কিন্তু কেউ তো বাঁশ কিনতে আসছে না। কি সুরেশ ভাই, বাঁশবাগানে একা একা কি করছো? কি আর করব, রোজ যা করি, বাঁশের কারিগরদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই পথ দিয়ে তো কেউ আসছে না। তুমি জানো না
কি জানবো? বাঁশের কারিগররা বাঁশের সব জিনিস বিক্রি করা বন্ধ করে দিয়েছে। বলো কি ভাই? কিন্তু কেন? কি এমন ঘটনা ঘটলো যে বাঁশের কারিগররা কাজ ছেড়ে দিয়েছে? ওরা কি রাতারাতি বড়লোক হয়ে গেল নাকি? না গো সুরেশ ভাই, আসলে হয়েছে কি, বাঁশের তৈরি জিনিসপত্র বেশি দিন তো আর টিকে না, আর দামও বেশি। তাই মানুষ আর বাঁশের জিনিস কিনতে চায় না, তাই তো ওরা সকলে চাষাবাদ করা শুরু করে দিয়েছে, আর সবাই এখন অন্য সব কাজ করছে। হায় হায়, এ কি কথা শোনালেন হাসু ভাই? তাহলে এবার আমার চলবে কেমন করে? আমি যে কোনো কাজ করতে পারি না, আর আমার অবস্থা তো তুমি জানোই। উপরওয়ালা জন্ম থেকেই আমার কাজ করার শক্তি দেয়নি। বাবার দেওয়া এই বাঁশবাগানই যে আমার ভরসা। এবার বোধহয় আমাকে না খেয়ে মরতে হবে। রাখে আল্লাহ, মারে কে? তুমি দেখো, এসব সব সমস্যা মিটে যাবে। তা আমি চলি গো, বড্ড যে দেরি হয়ে যাচ্ছে। তা ভাই হাসু, তুমি চললে কোথায়? আর বলো না ভাই, বউটার বেজায় জ্বর, তার উপর কাশতে কাশতে মরে যাচ্ছে। কবিরাজের কাছে গিয়ে কটা দাওয়াই নিয়ে আসি। বউটা মরলে যে আমি এতিম হয়ে যাব গো, ঘরটা ফাঁকা হয়ে যাবে। তাই নাকি হাসু? বউ মরলে কেউ এতিম হয় নাকি? সে তো বাপ মা মরলে হয় শুনেছি। আরে যা মনে আসলো তাই বললাম। তুমি জানো না আমি হাসু ভাই, মনের কথা কইয়া যাই। চলি গো সুরেশ ভাই। লোকটার কি মাথা খারাপ হলো নাকি? কিন্তু আমি বা এখন কি করব? এখানে দাঁড়িয়ে থেকে তো কিচ্ছু হবে না। যাই, আমি বরং ঘরে যাই, দেখি বউটা কি করছে। জোর খিদেও পেয়েছে। মানুষটা না খেয়ে চলে গেল। দুটো না খেলে আমিই বা খাই কি করে? একা একা খেতেও তো ভালো লাগে না, আবার খিদেতেও তো পেট চলছে। বউ, কই গো? কই তুমি? ঘরে কি কোনো কাজ নেই? ভাত বেড়ে মাছি তাড়াচ্ছ? শোনো, কাজ ফেলে বসে থাকার লোক এই সুরেশের বউ নয় কো, বুঝলে? ছি ছি বউ, আমি হলাম ঘরের কর্তা, তোমার স্বামী। স্বামীর নাম উঠতে বসতে মুখে নিতে নেই। কিছু তো জানো না দেখছি। আমার শ্বশুর তবে কি তোমাকে কিছুই শেখায়নি? সেটা তো আমি বুঝতে পারছি। আমার শেখা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তো। রাজ্যপাট সামলে এলে তো কি নিয়ে এলে দেখি? কি আর আনবো বউ, আমার হাতে তো ফুটো পয়সাও নেই। বাঁশ বিক্রি বন্ধ হয়ে গেছে। ও পাড়ার হাসু বলল কারিগররা নাকি বাঁশ দিয়ে আর কিছু বানাবে না। এবার আমাদের চলবে কেমন করে বউ? আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আগে দুটো মুখে দাও তো। ইস, শুধু নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত, এমন ভাত খাবো কেমন করে? একটু কি তরকারিও নেই? না গো, বাঁশবাগানে যখন গেলে কিছু কচি বাঁশকুড়ুল আনতে পারতে তো। বাঁশকুড়ুলের তরকারি দিয়ে মজা করে ভাত খাওয়া যেত। তাহলে ভাত রেখে দাও, আমি বরং যাই, কটা বাঁশকুড়োল খুঁজে নিয়ে আসি। এই ভর দুপুরে তুমি বাঁশবাগানে যাবে? তাতে কি আছে, আমি যাব আর আসবো। সুরেশ আবার বাগানে এলো, কিন্তু বাগানে এসে কারো একটা কান্নার আওয়াজ পেল। কে কে ওখানে? কে কাছে অমন করে? কার আবার কি হলো? কে আছে? আমি গো, আমি। আমার মনে বেজায় দুঃখ, তাই বসে বসে কাঁদছি গো। কি হয়েছে আপনার? আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? না, কেউ আমায় সাহায্য করতে পারবে না, তুমিও না। আসলে মানুষ মানেই স্বার্থপর, তারা তাদের স্বার্থের বাহিরে কিছু বুঝতে পারে না। আহা, বলোই না, কেন কাঁদছো তুমি? পাশের গ্রামেই আমার ঘর। আমার একমাত্র নাতনি রিমলি, ওর বাবা মা কেউ নেই। হুট করে কাল রাতে আমিও মরে গেছি। মা বাবা মরা নাতনিটাকে আমার দেখার কেউ নেই। তুমি বললে তোমার নাতনিকে আমার বাড়িতে এনে রাখবো বুড়িমা। আমাদের তো ছেলেপুলে নেই, দুটি প্রাণীতেই থাকি। আমার বউ একটু রাগী, তবে মানুষটা অনেক ভালো। তবে আমারই তো নুন আনতে পান্তা ফুরায়, তবুও অভাবের সংসারে আমি ওর উপরে তবুও কোনো কষ্ট আসতে দেব না। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ গো বুড়িমা, আসলে আমার শরীরে কোনো শক্তি নেই কাজ করার।
এই বাঁশ বাগানই সম্বল। তবে আজকাল বাঁশের বিক্রিও কমে গেছে। ও তুমি ভেবো না। তবে আমি এখনই রিমলি তোমার নাতনিকে আমার বাড়িতে নিয়ে আসবো। সেদিন সুরেশ রিমলিকে নিয়ে তার বাড়িতে আসে। ওগো, এ তুমি কাকে নিয়ে এলে? ওর নাম রিমলি, বড্ড দুঃখী মেয়ে বউ, তাই ওকে সাথে করে নিয়ে এলাম। আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, ওকে নিয়েই না হয় আমাদের জীবনটা কাটুক। এ তুমি কি বলছো গো? এক গাছের ছাল আরেক গাছে লাগে নাকি? এতে তুমিই কষ্ট পাবে। মা, ও মা, তুমি বাবাকে বকো না মা। আমি কোনোদিন মা বাবাকে দেখিনি। বাবা বলেছে বাবাই আমার বাবা, আর তুমি আমার মা। আমি চলে যাচ্ছি মা, তুমি বাবাকে বকো না। কি বললি তুই? তুই আমাকে মা বলে ডাকলি? আয় মা, আমার কাছে আয়। আমাকে আরো অনেকবার মা বলে ডাক শোনা মেয়ে। মা, 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 তুমি সত্যি আমার মা হবে? হ্যাঁ রে মেয়ে, আমি তোর মা। আয়, মুখটা কত শুকিয়ে গেছে। হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নে তো দেখি। তবে হ্যাঁ, আর যদি কোনোদিনও চলে যাওয়ার কথা বলিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ মা, আর বলবো না। রিমলিকে নিয়ে বেশ হাসি খুশিতেই সুরেশ ও তার বউয়ের দিন কাটছিল। কিন্তু একদিন হলো কি, সুরেশ বাঁশবাগানে বসে কাঁদছিল। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? এ কটা দিন কোনো রকমে কেটে গেছে বুড়িমা, কিন্তু আজ আমাদের ঘরে কোনো খাবার যে নেই, আর বাগানে কোনো বাঁশকুড়োলও নেই। আমরা বড় বড় দুটো প্রাণী না হয় পানি খেয়ে কাটিয়ে দেব, কিন্তু রিমলি, ও যে বড্ড ছোট্ট একটা মেয়ে। তুমি বাঁশবাগানে আলুর চাষ করো, তোমার আর কখনো খাবারের অভাব হবে না বাবা। এই মাটিতে তো আলুর ফলন হয় না বুড়িমা, তার উপর বাঁশবাগানের এত ছায়ায় কোনো ফসলই যে জন্মাবে না। বাঁশের শেকড় তা জন্মাতে দেবে না। তুমি এসব নিয়ে ভেবো না, যা বলছি তাই করো, তাতেই তোমার মঙ্গল। আমি তো চাষ করতে জানি না। সমস্যা নেই, ওই যে দেখো দূরে একটা কোদাল আছে, তুমি ওটাতে হাত রাখলেই জমি তৈরি হয়ে যাবে। আর আলুর বীজ এনে লাগিয়ে দাও, তারপর দেখো কি হয়। বুড়ির কথা শুনে সুরেশ কোদালে হাত দিতেই জমি আপনা আপনি তৈরি হয়ে গেল। কিন্তু অসুবিধে হলো বীজ কেনা নিয়ে। সুরেশ খুব মন খারাপ করে ঘরে ফিরলো। ওগো, একটা বাঁশও যে বিক্রি করা হলো না। ঘরে যে একদানা চালও নেই। মেয়েটা যে খিদে পেটেই ঘুমিয়ে পড়লো। এই ছুরিটা নিয়ে যাও, এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। কিন্তু এটা তো তোমার খুব পছন্দের, এটা কেমন করে নেব আমি? মার স্ত্রী হলে মেয়েরা সব শখ দুপায়ে মারিয়ে দিতে পারে গো। তুমি যাও তো, দেরি করো না। সুরেশ খাবার আর আলুর বীজ নিয়ে বাড়িতে ফিরে আসে। আলুর বীজ দিয়ে কি করবে? বাঁশবাগানে চাষ করব। তুমি খাবার তৈরি করো, আমি বীজগুলো লাগিয়ে আসছি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আলুর গাছগুলো শুকিয়ে যায়। এত যত্ন করলাম, তবুও গাছগুলো শুকিয়ে গেল। হায় উপরওয়ালা, এ তোমার কেমন বিচার? আমাদের দুঃখের দিন কি কখনোই শেষ হবে না? সুরেশ, তুমি কাঁদছো কেন বাবা? তোমার ক্ষেত থেকে আলু তুলে নাও, আর আলু তোলার পর জমি পরিষ্কার করে দিলেই আবারও আপনা আপনি আলু জন্ম নেবে। এভাবেই তোমার আর কোনো অভাব থাকবে না বাবা। ধন্যবাদ বুড়িমা, আপনি যা করলেন তা কেউ করে না কারোর জন্য কখনো। আমার রিমলি তোমাদের সাথে সুখেই আছে, এতেই আমার শান্তি। যাও, সুখে দিন কাটাও। বিদায়। সুরেশ বাগানে আলু চাষ করে অনেক লাভবান হলো। সে অনেক আলু পেল, আর সব বিক্রি করে ও ধনী হয়ে গেল। রিমলি, ও রিমলির মা, কোথায় তোমরা? দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। কি এনেছে বাবা? নে মা, এতে তোর জন্য নতুন জামা আছে, আর বউ, এতে তোমার জন্য কাপড় আছে। লাল টুকটুকে একটা শাড়ি এনেছি গো। আর এই নাও, এই যে তোমার চুড়ি। এটা না বিক্রি করে দিয়েছিলে, তাহলে ফেরত পেলে কেমন করে? এই চুড়ি বন্ধক রেখেছিলাম, এখন টাকা আছে
তাই সারিয়ে আনলাম। দাও গো, এবার দুটি খেতে দাও দেখি। হ্যাঁ এসো, তোমার ক্ষেতের আলুর সাথে দেশি মুরগি দিয়ে ঝোল। মন ভরে খাবে এসো। চলো বউ, আজ জমিয়ে খাবো। জমিয়ে খাবো আজকে। মধুমতি জঙ্গলে এক নাগিন তার স্বামী ও ছোট্ট ছোট্ট দুই কন্যাকে নিয়ে বাস করত। তারা সবসময় ভয়ে ভয়ে দিন কাটাতো, কেননা এক শয়তান সাপুড়ে নাগমণি নেওয়ার জন্য তাদের পেছনে পড়েছিল। একদিন নাগিন, আমি জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি, আমার মেয়েদের ভালোভাবে খেয়াল রেখো তুমি। ঠিক আছে গো, তুমি সাবধানে যেও, আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর নাগ জঙ্গলে খাবার খুঁজতে চলে যায়। খাবার খুঁজতে খুঁজতে নাগের সামনে হঠাৎ সাপুড়ে চলে আসে আর সে নাগকে বন্দি করে ফেলে। হি হা 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 হা, এই তো পেয়েছি। এবার আমার হাত থেকে কোথায় পালাবি? অনেক খোঁজাখুঁজির পর তোকে পেয়েছি। এবার ভালোই ভালোই নাগমণি কোথায় বলতো? এবার ভালোই ভালোই আমার হাতে নাগমণি তুলে দে। শয়তান সাপুরে, আমরা বেঁচে থাকতে নাগমণি তুই কোনোদিনই পাবি না। নাগ নাগমণি দিতে অস্বীকার করায় সাপুড়ে নাগকে হত্যা করে ফেলে। আমাকে যে করেই হোক নাগমণি পেতেই হবে। নাগ তো মারা গেছে, এবার নাগিন আর তার দুই মেয়েকে খুঁজে বের করতে হবে। এদিকে নাগিন তার শক্তি দ্বারা সবকিছু জানতে পেরে গিয়েছিল। শয়তান চাপুরে, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমার মেয়েদের এতিম করেছিস। তোকে তোকে আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু এখন তো আমার মেয়েরা অনেক ছোট ছোট, ওদের নিয়ে সাপুরের সাথে আমি কি করে লড়বো? ও যদি আমার মেয়েদের কোনো ক্ষতি করে দেয়, ওদের 10 বছর না হওয়া পর্যন্ত ওরা জাদু শক্তি ব্যবহার করতে পারবে না। না না, আমার স্বামীকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু ওই সাপুরের হাত থেকে আমি আমার মেয়েদের ঠিক বাঁচাবো। এসব কথা চিন্তা করে নাগিন তার দুই কন্যাকে নিয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে একটা গ্রামে চলে আসে। এখানে তো নাগিন রূপে থাকা যাবে না, গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যাবে। আর তাছাড়া ওরা যদি জানতে পারে যে আমরা মানুষ নই, আমরা সাপ, তাহলে তো ওরা আমাদের মেরে ফেলবে। এসব কথা বলে নাগিন এক সাধারণ মহিলার রূপ নেয় আর তার মেয়েদেরও সাধারণ মানুষের রূপ দান করে। এভাবেই নাগিন আর তার দুই কন্যা গ্রামে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে থাকে, যাতে ওই সাপুড়ে তাদের কোনোদিনও ধরতে না পারে আর তাদের কোনো ক্ষতিও না করতে পারে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই গ্রামে এক ভয়াবহ বন্যার দেখা দেয়। গ্রামের সবকিছু বন্যার পানিতে ভেসে যায়। গাছপালা, ঘর বাড়ি সবকিছু ডুবে যায়। চারদিকে শুধু জল আর জল। হায় ঈশ্বর, গ্রামের এই কি অবস্থা হলো! সবকিছু যে জলে ডুবে গেছে। এখন আমি আমার মেয়েদের নিয়ে কি করব? আর কতক্ষণই বা ওদের নিয়ে এভাবে সাঁতার কাটবো? আর কিছুক্ষণ এভাবে থাকলে যে ওরাও ডুবে মারা যাবে। মা মা, আমি আর সাঁতার কাটতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা, মনে হচ্ছে আমি এক্ষুনি ডুবে যাব। আমারও যে খুব কষ্ট হচ্ছে মা, আমিও আর পারছি না, আমাদেরকে বাঁচাও তুমি, না হলে যে আমরা মরে যাব মা। তোরা কাঁদিস না মা, আমি তো আছি, আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই, তোরা ভয় পাস না সোনা। নাগিন আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তার নাগিন রূপ ধারণ করে আর জাদু বলে একটি বাঁশের ভেলা প্রকট করে। এই নে মা, তোরা এই ভেলায় তাড়াতাড়ি উঠে পড়, নইলে যে ডুবে যাবি। এরপর তারা তিনজন বাঁশের ভেলায় উঠে পড়ে আর নাগিন তাড়াতাড়ি করে নাগিন রূপ থেকে মানুষের রূপে ফিরে আসে। তোরা কোনো ভয় পাস না মা, বন্যা কমে গেলে আমরা আবারও গ্রামে ফিরে যাব। এভাবেই কেটে যায় সেই দিন। পরের দিন সকালে, এভাবে আমাদের বন্যার জলে কতদিন ভাসতে হবে মা?
আমার যে শরীরটা একদম ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? কি হয়েছে সোনা, দেখি তো। নাগিন তার কন্যার শরীরে হাত দিয়ে দেখে তার শরীর একদম জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর অন্য কন্যার শরীরে হাত দিয়ে দেখে তারও একই অবস্থা হয়েছে। এ কি রে মা, তোদের দুজনেরই যে জ্বরে গা পড়ে যাচ্ছে। বন্যার জলে অনেকক্ষণ ধরে ভাসার কারণেই মনে হয় এমনটা হয়েছে। তবে এখন আমি কি করব? কি করে তোদের সুস্থ করে তুলবো? এই বন্যার মধ্যে আমি ডাক্তারি বা কোথায় পাবো? মা, মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমরা ঠিক সুস্থ হয়ে যাব, তুমি দেখো। এভাবেই নাগিন তার অসুস্থ দুই কন্যাকে নিয়ে বাঁশের ভেলায় করে বন্যার জলে ভাসতে থাকে। ভাসতে ভাসতে তারা অনেক দূরে অচেনা এক জায়গায় চলে যায়। মা, ও মা, আমরা এ কোথায় এসে পড়লাম মা? আমরা কি হারিয়ে যাব নাকি? আমার তো ভীষণ ভয় করছে মা। তোদের মা থাকতে তোদের কোনো ভয় নেই মা। আমরা ঠিক আবার আমাদের গ্রামে ফিরে যাব, তোরা ভয় পাস না। এভাবেই বাঁশের ভেলায় কোনো রকমে তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, আর আস্তে আস্তে বন্যার পানিও কমে যায়। এরপর তারা বাঁশের ভেলা থেকে নেমে আবার তাদের গ্রামে ফিরে আসে। সেখানে তারা আবারও থাকতে শুরু করে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো 5-6টি বছর। নাগিন কন্যাদের 10 বছর পূর্ণ হয়ে গেছে। নাগিন তাদের কিভাবে শক্তি ব্যবহার করতে হয় সে বিষয়ে কন্যাদের সব কিছু শিখিয়ে দেয়। তোদের 10 বছর পূরণ হয়েছে, আর তোরা সব ধরনের জাদু শক্তি আয়ত্ত করতে পেরেছিস। এবার আর আমাদের কোনো ভয় নেই মা, আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা বলে নাগিন তার কন্যাদের নিয়ে গ্রাম থেকে আবারও জঙ্গলে ফিরে যায়। আর জঙ্গলে ফিরে গিয়ে তারা তিনজনই তাদের নাগিন রূপ ধারণ করে। আর এইদিকে সাপুরে নাগিনদের ফিরে আসার কথা জানতে পেরে দ্রুত নাগিনের গুহায় চলে আসে। এবার এবার তোরা কোথায় পালাবি? অনেক অপেক্ষা করেছিস তোরা আমাকে, তবে এবার আর আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না, কিছুতেই বাঁচতে পারবি না। এসব কথা বলে সাপুরে যেই না নাগিনকে ধরতে যাবে, ঠিক তক্ষুনি নাগিন আর তার কন্যারা একসাথে জাদুশক্তি ব্যবহার করে সাপুরেকে আঘাত করে। আর সাথে সাথে সাপুরে সেখানেই মারা যায়। এবার আমাদের আর কোনো ভয় নেই মা, আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যে পেরেছি, তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। এই শয়তান সাপুরে যে তোর বাবাকে হত্যা করেছিল। নাগ, দেখো, আমি আজ তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এরপর থেকে নাগিন তার দুই কন্যাকে নিয়ে জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।